ওমর সঙ্গীত ছবিটি পরিচালনা করেছেন লিজেন্ডার পরিচালক আলমগীর কুমকুম। আর ওমর সঙ্গীত ছবিতে অভিনয় করেছেন আলমগীর, জসিম, দিতি, আহমেদ শরীফ, আনোয়ারা, মঞ্জুর রাহি, জাম্বু, আশিস কুমার লোহ এবং আরও অনেকেই অভিনয় করেছেন ওমর সঙ্গীত ছবিতে। ওমর সঙ্গীত ছবির গল্পের শুরুতে দেখা যায় জুলমুর চৌধুরী অর্থাৎ আহমেদ শরীফ তার অফিসে বসে আছে। এমন সময় মঞ্জুর রহিম এসে বলে, লিডার, আমাদের যে মাল সাপ্লাই দেওয়ার কথা ছিল বিভিন্ন কোম্পানিতে, তারা আমাদের মাল নিতে নারাজ হয়েছে। কারণ দেলোয়ার খান আর সোবান খান দুই বন্ধু মিললে তাদের মাল কম রেটে বাজারে ছেড়ে দিয়েছে। তাই আমাদের মাল কোম্পানিরা নিতে নারাজ এবং তারা কিছু মাল আমাদের ফেরত দিয়েছে। তখন জুলমুর চৌধুরী অর্থাৎ আহমেদ শরীফ বলে, এই দুই বন্ধুকে যদি শেষ না করতে পারি তাহলে আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। যে কোনো মূল্যেই হোক এই দুই বন্ধুর ধ্বংস করতে হবে অথবা এই দুই বন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর না হলে আমরা কিন্তু পথে বসে যাব। কারণ এই দুই বন্ধু মিলে কিন্তু আমাদের ব্যবসার অনেক ক্ষতি করেছে। এইবার চালানে আমাদের প্রায় 1 কোটি টাকা লস হয়েছে। তবে ওই দুই বন্ধুকে যদি আমরা শেষ করতে না পারি তবে আগামী চালানে আমাদের প্রায় 2 কোটি টাকা লস হবে। সেই মুহূর্তে জাম্বু বলে, লিডার, আপনি হুকুম করেন, আমি দেলোয়ার খান আর সোবান খানকে শেষ করে দিই। তখন জুলমত চৌধুরী অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোন তোরা, এভাবে দুজনকে যদি আমরা মেরে ফেলি তাহলে পুলিশ কিন্তু আমাদের উপরে আঙ্গুল তুলবে এবং আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তবে একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। শোন, প্রত্যেক দিন দেলোয়ার খান সকালে মর্নিং ওয়াকে বের হয়। তখন দেলোয়ার খানকে ছুরি দিয়ে আঘাত করবি তুই। আর মঞ্জুর রাহি, তুই শোন, তুই থানায় পুলিশ খবর দিয়ে রাখবি। আর এদিকে আমি ফোন করব সুবান খানকে যে তোমার বন্ধু পার্কের ভিতরে পড়ে আছে এবং কে জানে তাকে ছুরিয়াঘাত করেছে। যখন সুবান খান দেলোয়ার খানকে দেখতে আসবে এবং ছুরিটা উঠাবে, সেই মুহূর্তে তুই পুলিশ রেডি করে রাখবি। পুলিশ এসে ধরে নিয়ে যাবে সুবান খানকে, আর দেলোয়ার খান শেষ। সুবান খান হয়ে যাব ফাঁসি, আর দেলোয়ার খান চলে যাবে উপরে। তাদের ব্যবসা আমি তখন দখল করে নেব। কারণ আমার উপরে আর কোনো টেক্কা দেওয়ার মতন কোনো লোক থাকবে না। কথাটা বুঝতে পারলি? তখন জাম্বু মুঞ্জরে বলে, লিডার, খুব বেশ বুঝতে পেরেছি এবং আপনার মাথা যে শয়তানি বুদ্ধি আছে এর প্রমাণ আপনি আবার দিয়েছেন। কিন্তু আপনার মাথার বুদ্ধি যদি আমাদের মাথা থাকতো তাহলে আমরা রেডি হতে পারতাম। তখন জুলমু চৌধুরী বলে, শোন, তোদের লিডার হওয়ার প্রয়োজন নেই। আমি তোদের যে টাকা পয়সা দেব সেই টাকা পয়সা দিয়েই তোরা আজীবন চলতে পারবি। এখন কাজটা কর। এদিকে দেলোয়ার খান এবং সোবান খানের 2 সন্তান থাকে, একজন সুমন, একজন রাজু। তারা থাকে প্রাণে প্রাণের বন্ধু এবং তাদের নজর একটাই থাকে, তাদের পছন্দ থাকে এক। একদিন রাজু বলে সুমনকে, দোস্ত, তোর পছন্দ আমার পছন্দ কিন্তু এক, তবে আমি যখন বিয়ে করব তুই কিন্তু আমার বউকেই বিয়ে করবি। তখন সুমন বলে, যা বোকা, তোর বউকে আমি বিয়ে করবে কেন? তবে আমাদের পছন্দ একটাই হবে। এদিকে এর পরের দিন দেখা যায় দেলোয়ার খান মর্নিং ওয়ার্কে বের হয়, মানে বাগান দিয়ে হাঁটতেছে। এমন সময় জাম্বু পিছন থেকে এসে তাকে ছুরিয়াঘাত করে। আর ছুরিয়াঘাত করার পর এদিকে মঞ্জুর রাহি চলে যায় থানায়। স্যার, পার্কে একটা লাশ পড়ে আছে, লাশটাকে আমরা চিনতে পারতেছি না। সেই মুহূর্তে থেকে জুলমুর চৌধুরী সুবান খানকে ফোন করে, সুবান খান, তোমার বন্ধু এক পার্কে অর্থাৎ সুমনা পার্কে পড়ে আছে, কে জানে তাকে ছুরিয়াঘাত করেছে। তখন সেই মুহূর্তেই চলে যায় সোবান খান সেই সুমনা পার্কে। তখন গিয়ে জেগে যে দেলোয়ার খান পড়ে আছে। যেই মুহূর্তেই সোবান খান ছুরিটা উঠায় সেই মুহূর্তে পুলিশ গিয়ে সোবান খানকে গ্রেপ্তার করে আর বলে যে আপনি আপনার বন্ধুকে খুন করেছেন অর্থ লোভে এবং টাকার লোভে এবং ব্যবসা বাণিজ্য টাকার লোভে আপনি খুন করেছেন। তখন সুবান খানকে ধরে নিয়ে যায় পুলিশ। সেই মুহূর্তে খবর পায় এদিকে সোবান খানের ছেলে এবং দেলোয়ার খানের ছেলে, তারা দুই বন্ধু দৌড়ে আসে এবং দেলোয়ার খানের যে স্ত্রী থাকে আনোয়ারা, সেও আসে, এসে কান্নাকাটি শুরু করে। তখন সোবান খান বলে যে আমি নির্দোষ, আমি নিষ্পাপ, আমি কখনোই আমার বন্ধুকে খুন করিনি, এটা নিশ্চয়ই একটা চক্রান্ত হয়েছে
এবং এই চক্রান্ত জাল একদিন না একদিন বেদ হবে। তখন তারপর সুমন এবং রাজু তারা দুই বন্ধু থাকে। তারা দুই বন্ধু বিশ্বাস করে না যে তার আঙ্কেল সোবান খান দেলোয়ার খানকে খুন করেছে। তো এদিকে পুলিশ সোবান খানকে ধরে নিয়ে যায় থানায়, আর এদিকে দেলোয়ার খানকে পুলিশ ময়নাতদন্ত করার জন্য নিয়ে যায় তাদের হাসপাতালে এবং তাদেরকে মর্গে পাঠায়। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় যে সোবান খান দেলোয়ার খানকে খুন করেছে এবং তার হাতের আঙ্গুলের ছাপ পাওয়া যায় ছুরিতে। এদিকে জজ আদালত সোবান খানকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এদিকে সোবান খানের পরিবারে নেমে আসে দুঃখের বন্যা। আর আহমেদ শরীফ অর্থাৎ জুলমুচ্চরি চৌধুরী সে তাদের ব্যবসা বাণিজ্য সে তাদের দখলে নিয়ে নেয়, যাতে তারা আর কখনো দাঁড় করাতে এবং তাদের ব্যবসায় না আসতে পারে। তো দেখা যায় আরও 12 বছর পর রাজু হয়ে যায় জসিম আর সুমন হয়ে যায় আলমগীর। তারা দুই বন্ধু একসাথে থাকে এবং একসাথে চলাফেরা করে। তারা দুই বন্ধু মিলিয়ে প্রতিজ্ঞা করে যে আমরা এর সত্য উদ্ঘাটন করব। তখন রাজু অর্থাৎ জসিম বলে, আচ্ছা বন্ধু, তোমার বন্ধু যদি আমার বাপকে খুন করে থাকে তাহলে তোমার বন্ধু খুন করার পর ওইখানে থাকবে কেন? তখন সুমন অর্থাৎ আলমগীর বলে, বন্ধু, আমি একটা কথা বলতে পারি যে তোমার বাপকে আমার বাপ খুন করে নেই, নিশ্চয়ই এর পিছনে বড় একটা চক্রান্ত আছে। কারণ আমার বাপ এবং তোমার বাপ ছিল জানে দোস্ত এবং বন্ধু, আমরাও দুই বন্ধু, তারাও দুই বন্ধু ছিল। কিন্তু এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত করে তোমার বাপকে মেরে ফেলেছে এবং আমার বাপকে ফাঁসিয়েছে। তবে আমরা এর সত্য উদ্ঘাটন করব এবং যারা দোষী তাদেরকে আমরা খুঁজে বের করে হত্যা করব এবং তাদের কাউকে ছাড়ব না। আমার বাপ যদি 14 বছর পর জেল থেকে ছাড়া পায়, নিশ্চয়ই আমার বাপ সেটা জানবে যে কে খুন করতে পারে তোমার বাপকে। তখন জসিম বলে, বন্ধু, আমি কথা দিচ্ছি এবং আমার বাপকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তাদের আমি একটাকেও ছাড়ব না। কারণ একটাকেও ছাড়ব না, এক এক করে আমি মারব এবং এর বদলা নেব। আলমগীর বলে, আমার বাপকে যারা মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছে এবং 14 বছর পর যদি আমার বাপ ফিরত আসে, এর বদলা আমি নেব। বন্ধু, আজ থেকে আমরা দুই হাত মিলালাম, এই দুই হাত মিলেই আমরা এর সত্য উদ্ঘাটন করব এবং যারা অন্যায় অপরাধ করেছে, যারা আমার বাপকে জেলে পাঠিয়েছে এবং তোমার বাপকে যারা খুন করেছে, এর বদলা আমরা নেব। তখন তারা দুই বন্ধু একসাথে চলাফেরা করে। একদিন দেখা যায় জসিম রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ চাকরি খোঁজার জন্য যাচ্ছে। এমন সময় দেখা যায় একটি মেয়ে অর্থাৎ দিতি সামনে পড়ে যায়। তো দিতিকে কিছু গুন্ডারা আক্রমণ করতেছে। তখন দিতি পালাচ্ছে তাদের গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য। জসিম গিয়ে সামনে দাঁড়ায়। তো জসিম গিয়ে তখন ওই গুন্ডাদের মেরে রক্তাক্ত করে তাদেরকে তাড়িয়ে দেয়। তখন দিতি বলে, সাবাস, আপনি তো অনেক সাহসী, তবে আপনাকে ধন্যবাদ না দিয়ে তো পারি না, তবে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, আপনি যে আমার উপকার করেছেন এতে আমি খুব খুশি এবং আপনার প্রতি চিরকৃতজ্ঞ। তো তাদের প্রথম দেখাতেই তাদের নজর পড়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তাদের দুজনের ভিতরে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। তো এদিকে আলমগীর দেখা যায়, আলমগীরও একদিন চাকরি খোঁজার জন্য তারা বেরোচ্ছে, কারণ তাদের সংসার এখন চলতেছে না। তো আলমগীরও দেখা যায় যখন চাকরি খুঁজতে অফিসে যায়, তখন অফিসে দেখে যে একটা মেয়ে, সেও দিতি, মানে এই ছবিতে দিতির ডাবল রোল থাকে। তো দিতি যখন চাকরি খুঁজতে যায় তখন আলমগীর বলে, কি আপনার খুব চাকরিটা বিশেষ প্রয়োজন? তো দিতি বলে, আমার খুব প্রয়োজন, কারণ আমার মা খুব অসুস্থ, আমি যদি চাকরিটা পাই তাহলে আমার সংসারটা চলবে, আর না হলে আমাদের সংসারে অনেক দুঃখ ছায়া নেমে আসবে। কারণ জুলমুত চৌধুরী আমার বাপকে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছে এবং চোরবানিও পাঠিয়েছে। তো এখন আমাদের সংসার খুব অভাব। তো আমার একটা বোন ছিল, সেই বোনকেও আমরা খুঁজে পাই না দীর্ঘ 15 বছর অথবা 18 বছর ধরে। সেই বোনকেও আমার মা খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না। তখন আলমগীর বলে, ঠিক আছে, আমি তো চাকরিটা পেতাম, যান আপনি চাকরিটা নেন। তো তাদের ভিতরে অনেক আলাপ আলোচনা হয়, এক পর্যায়ে তাদের ভিতরে ভালোবাসা প্রেম সৃষ্টি হয়ে যায়। একদিন দেখা যায় জসিমের প্রেমিকা অর্থাৎ দিতি
রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আলমগীর গিয়ে বলে, কি খবর, তোমার তো আর দেখা সাক্ষাতে নেই, তুমি কোথায় থাকো? তো দিতে বলে, আপনি কি, আপনাকে তো চিনতে পারতেছি না আমি। তখন আলমগীর বলে, কি তুমি কি আমার সাথে মজা করতেছো? তো দিতে বলে, আপনার সাথে আমি কেন মজা করব, আপনাকে তো আমি চিনি না। তখন আলমগীর বলে, তুমি না ওই দিন বললে যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তো বললাম তোমাকে আমি ভালোবাসি, তো আমরা তো পার্কে কতবার দেখা করলাম। তখন দিতে বলে, আরে কি বলতেছে না বলতে বল, আপনাকে আমি চিনি না এই কথা বললাম, আপনি বলতেছে না আপনি আমাকে চিনেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এটা তো হতেই পারে না, আপনি কি বলতেছেন? তো এই কথা বলার পর মানে আলমগীর আগে বলে, এই উল্টোপাল্টা কথা বলবেন, একটা থাপ্পড় দেবো। তখন দিতি বলে, কি থাপ্পড় দিবেন, দেন দিয়ে দেখেন তো দেখি। তখন এই কথা বলার পর দিতি সেখান থেকে চলে যায়। তো জসিমও একদিন রাস্তাতে হাঁটতেছে, তখন আলমগীরের প্রেমিকা দিতি যাচ্ছে, তখন জসিম গিয়ে বলে, কি খবর, তোমার তো কোনো দেখা সাক্ষাৎ নেই, হ্যাঁ তুমি কথা দিছিলে যে আমরা চিরদিন একসাথে থাকবো, তোমার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। তখন দিতে বলে, আপনি কি, আপনাকে তো চিনতে পারতেছি না আমি, মানে তখন দিতে জসিম বলে, কি, তুমি আমাকে চিনতে পারতেছো না? তুমি না ওই দিন আমাকে বললে যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, এই কথাটা বললাম, এখন তুমি বলতেছো যে তুমি আমাকে চিনো না, তুমি একবার সাথে মস্কার করতেছো, ঠাট্টা করতেছো, হ্যাঁ? তখন আলমগীর প্রেমিকা দিতে বলে, আপনি ভুল বুঝতেছেন, আপনি কী বলতেছেন না বলতে বল, আমি তো আপনাকে চিনিই না, আর আপনাকে আমি কেন বলবো যে আমি আপনাকে ভালোবাসি? আমি একজনকে ভালোবাসি কথা সত্য, কিন্তু সেটা তো আপনার নন, সেটা আরেকজন। তখন এদিকে আলমগীর ভাবতেছে ঘটনাটা কি, ওই দিনকে আমাকে বললো যে আমাকে ভালোবাসে, আজকে বলতেছে ভালোবাসি না। এখন জসিমও ভাবতেছে ওই দিনও আমাকে বললো যে ভালোবাসি, সে বলতেছে ভালোবাসি না। তো একদিন আলমগীর দিতিকে নিয়ে তাদের বাড়িতে যায়। তো বাড়িতে যাওয়ার পর জসিম ও সেইখানে যায়। তো যখন দিতির সাথে আলমগীর মানে আলমগীরের প্রেমিকার সাথে কথা বলতেছে এবং তারা জড়িয়ে ধরে আলাপ আলোচনা করতেছে, তখন জসিম দেখে ফেলে। তখন জসিম দেখে আলমগীর সামনে গিয়ে বলে, দোস্ত তুই আমার সাথে বেমানি করতেছিস না? তখন আলমগীর বলে, কী বেমানি করতেছি? তখন সেই মুহূর্তে সেখান থেকে দিতি চলে যায়। জসিম বলে, শোন, আমরা কথা দিয়েছিলাম যে আমাদের পছন্দ এক, কিন্তু তুই যে আমার প্রেমিকাকে নিয়ে সিনেমিনি খেলবি, এটা কিন্তু ঠিক না। আমি জানিস এদিকে প্রচণ্ড ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তুই আমার সেই ভালোবাসাকে নিয়ে সিনেমিনি খেলতেছিস, তোর সাথে তো আমার আজ থেকে শত্রুতা হয়ে যাবে। তো আলমগীর বলে, আরে কি বলছিস তুই, আমি তোকে ভালোবাসি, এ তো আমাকে ভালোবাসে। তখন জসিম বলে, কি বলছিস তুই, মানে তোকে ভালোবাসে মানে, একে তো আমি ভালোবাসি, একে তো আমি চিনি। তখন আলমগীর বলে, আরে কি বলতেছিস, আচ্ছা ঠিক আছে, তোকে যদি এ ভালোবেসে থাকে আমি তোকে দিয়ে দেব। তখন জসিম রাগ করে সেখান থেকে চলে আসে। তো এদিকে আবার রাস্তা দিয়ে একদিন হাঁটতেছে, এখন জসিমের প্রেমিকাকে নিয়ে জসিম কথা বলতেছে। তখন জসিম বলে, আচ্ছা তোমাকে ওই দিন দেখলাম যে আমার বন্ধু আলমগীরের সাথে তুমি, হ্যাঁ, প্রেমের অভিনয় করতেছো, এটা কি? তখন জসিমের প্রেমিকা বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি কেন তোমার বন্ধুর সাথে আমি প্রেম ভালোবাসা করব? তখন জসিম বলে, ব্যাপারটা কি, এখানে কি রহস্যটা কি? তখন জসিম বলে, আচ্ছা ঠিক আছে। তখন জসিম ভাবতে থাকে যে এই দুইটা মেয়ে কি এক একই আমাদের সাথে কি ছলনা করতেছে নাকি খেলা করতেছে? তো এদিকে এদিকে প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে। এক পর্যায়ে দেখা যায় যে আনোয়ারা একদিন তার ছেলে জসিমকে বলে, আচ্ছা তোকে একটা কথা বলি, তোর বাপকে যে কে বা কারা হত্যা করেছে সেটার তদন্ত কি তোরা করেছিস? তোরা কি সত্য উদ্ঘাটন করতে পেরেছিস? তো জসিম বলে, মা আমরা অনেক চেষ্টা করতেছি, এবং আমাদের যে মেল ফ্যাক্টরি যা ছিল সেগুলি তো জুলুমুত চৌধুরী নিয়ে গেছে। তখন আনোয়ারা বলে, শোন, এই জুলমুত চৌধুরীই তোর বাপকে খুন করেছে এবং তোর চাচাকে মিথ্যে খুনের আসামি করে জেলে পাঠিয়েছে, কারণ এক ডিরে দুই পাখি মেরেছে, এটা আমার মনে হয়। তোকে কয়েকটা কথা আজকে দিতে হবে। আমি চাই তোর বাপের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিবি, আর যদি না দিতে পারবি তাহলে তুই আমার সামনে আসবি না, কারণ আমি আমার স্বামীর শোকে কিন্তু আমি কাতর হয়ে গেছি। আজ অভাব অনটনে আমরা দিন কাটাচ্ছি, আর তুই তোর একটা মেয়ে পেয়েছিস, সেই মেয়ে নিয়ে আনন্দ ফুর্তিকে বেড়াচ্ছিস। জসিম বলে, মা তুমি এটা ভুল বুঝতেছো, কারণ ওই মেয়েটার আমি ইজ্জত বাঁচিয়েছিলাম, তাই মেয়েটার সাথে আমি মাঝে সাথে কথা বলি, কিন্তু এখানে একটা গোলমাল আছে। আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসে, আমি একটা মেয়েকে ভালোবাসি,
এই ভালোবাসার মধ্যে যে একটা তফাৎ তৈরি হয়ে গেছে। তো এখন কী করা যায় সেটা ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে লেগে যাব আমার বাপের হত্যার খুনিকে খুঁজে বের করার জন্য। তো জসিম একদিন একটি ক্লাবে যায়। ক্লাবে যাওয়ার পর তখন দেখা যায় কিছু গুন্ডারা চাঁদা তোলার জন্য সেই ক্লাবে আসছে এবং জুয়া খেলতেছে। জসিম গিয়ে সেখানে দুই একটারে মারধর করে। মারধর করার পর জসিম বলে, আচ্ছা বল, দেলোয়ার খানকে কে খুন করেছে? তখন কয়েকজন বলে আমরা জানি না। একজন বলে কয় আমি জানি দেলোয়ার খানকে কে খুন করেছে। তখন জসিম বলে, কে দেলোয়ার খানকে খুন করেছে? কয় দেলোয়ার খানকে খুন করেছে, এই কথাটা বলবে আর তখনই সেই মুহূর্তে একটা গুলি আসে ওই লোকটার উপর। তখন লোকটি কথাটা না বলেই মারা যায়। তখন জসিম দৌড়াতে থাকে, কে গুলি করেছে? তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই লোকটাকে ধরে। ধরার পর তখন ওই লোকটাকে ইচ্ছা মরম জসিম মারে। মারার পরে বল, দেলোয়ার খানকে কে খুন করেছে? তখন ওই লোকটি বলে, আমি জানি দেলোয়ার খানকে কে খুন করেছে, কিন্তু বলবো না। জসিম বলে, কেন বলবি না? কয় না, আমাদের এই লাইনে সত্য কথা বলা নিষেধ। আর আমি যদি আপনাকে এই কথাটা বলি তাহলে আমার পরিবারকে সে মেরে ফেলবে। কারণ আমার দুইটি সন্তান আছে ছোট ছোট, এবং আমার স্ত্রী আছে। আমি যদি এই কথাটা বলি আপনাকে তাহলে মেরে ফেলবে। কিন্তু জসিম বলে, তোকে বলতেই হবে। আর তুই যদি সত্যটা বলিস তাহলে তোর পরিবারকে আমি দেখাশোনা করব, তোর পরিবারের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমি করব। আর যদি তুই না বলিস তোকে আমি মেরে ফেলবো, এখনই মেরে ফেলবো। তখন ওই লোকটি বলে, দেলোয়ার খানকে মেরেছে জুলমুদ খান, জাম্বু মুঞ্জুরাহি এবং তার দলফল মিলে। আর ওই খুনের আসামি বানিয়েছে সোবান খানকে এবং তার বন্ধুকে, আমি জানি। তখন জসিম বলে, কি? জুলমুদ খান আমার বাপকে মেরেছে, জাম্বু এবং মুঞ্জুরাহি এটার সাথে জড়িত ছিল? তো ওই লোকটি বলে, হ। তবে আমি যে কথাটা বলেছি এই কথাটা কিন্তু আপনি কাউকে বলবেন না। আর যদি বলেন তাহলে কিন্তু আমার পরিবারকে সে মেরে ফেলবে। আর পরিবারকে যদি মেরে ফেলে তাহলে কিন্তু আমি আপনাকেও ক্ষমা করব না। তখন জসিম বলে, না, আমি এই কথাটা বলবো না। তখন জসিম চলে যায় আলমগীরের কাছে। আলমগীরকে গিয়ে বলে, দোষ, আমার বাপকে যে খুন করেছে তার ঠিকানা অথবা তার নাম জানতে পেরেছি। এবং আলমগীর বলে, কি বলো দোস্ত? দেখো, আমাদের এখন প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব করলে চলবে না। আমি পছন্দ করি একটি মেয়েকে, তুমিও সেই মেয়েটিকে পছন্দ করো, এবং আমরা দুজনের পছন্দ একই। আসলে এটিই বিধাতার লেখা যে আমরা দুজনেই একটি মেয়েকে পছন্দ করি। এখন ওই মেয়েটিকে কেন্দ্র করে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের পিতৃ হত্যার অথবা তোমার বাপকে যে যে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছে সে হত্যার আমরা, হ্যাঁ, সংশোধন করতে পারবো না, এবং খুনিকে আমরা শাস্তি দিতে পারবো না। তো আলিমগঞ্জ বলে, আচ্ছা, তোমার বাপকে যে খুন করেছে এবং আমার বাপকে যে জেলে পাঠিয়েছে নিশ্চয়ই একজন। তো জসিম বলে, বন্ধু, তার নাম হলো জুলমুদ খান, এই শহরের লিডার, এবং কালো ব্যবসা করে এবং কালো টাকা সাপ্লাই করে এবং মাদক পাচার করে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব সে দখল করে নিয়েছে। তখন আলমগীর বলে, শোনো বন্ধু, আজ থেকে আমরা ওই জুলমুদ খানের পিছু লেগে গেলাম। ওই জুলমুদ খান কোথা থাকে, কী করে, তাকে খুঁজে বের করে তাকে আমরা মৃত্যুর দুয়ারে পাঠাবো, এবং আমার বাপ যদি ছাড়া পায় তাকে নিশ্চয় অবশ্যই চিনবে। তো একদিন আলমগীর জসিম বলে, আচ্ছা বন্ধু, আমরা জুলমুদ খানের আস্তানে কীভাবে যাব? তো জসিম বলে, যে যাব, একটা বুদ্ধি আছে। আমরা যদি ওই যেই ক্লাব থেকে আমি একজনকে ধরতে গিয়েছিলাম সেই ক্লাবে যদি আমরা গিয়ে উপস্থিত হই, ওই ক্লাব থেকে আমরা সব কিছু জানতে পারবো। তখন আলমগীর জসিম তারা মুখে দাড়ি লাগিয়ে মানে শব্দবাজ দান করে সেই ক্লাবে গিয়ে বসে। তো কিছু গুন্ডা রংবাসরা বলে, আচ্ছা, আমরা যে জুলমুদ খানের জন্য কাজ করতেছি, জুলমুদ খান আমার যদি সামান্য কিছু টাকা দেয়, কিন্তু আমরা কিন্তু খুন খারাপই করি, কিন্তু এটা কিন্তু আমাদের করা উচিত নয়। তবে জুলমুদ খানের পক্ষে আর কাজ করব না, আমরা এখন ভালো পক্ষে কাজ করব, এখন আমরা খেটে খাবো আর অন্যায় অপরাধ করব না। তখন জসিম আলমগীর সেখানে গিয়ে বলে, আচ্ছা, জুলমুদ খান কী কাজ করে? তখন ওরা বলে, জুলমুদ খান এমন কোনো খারাপ কাজ নেই যে তিনি করে না, আর তার লগে সঙ্গীরা আছে দুইজন, সে দুইজনে কিন্তু তারা খারাপ কাজ করে। এদিকে দেখা যায় যে এখানে ইমরান, অর্থাৎ আলমগীরের
ছোটো বোন থাকে নিপা মোনালিসা, ইমরান আবার আলমগীরের ছোটো বোনকে ভালোবাসে। এদিকে অমিত হাসান আবার একটি মেয়েকে ভালোবাসে, তার নাম হলো নন্দিনী, এবং সেই মেয়েটিকেও অমিত হাসানকে ভালোবাসে। তো অমিত হাসান ইমরান তারা দুজন দুজনকে ভালোবাসে। তারা থাকে, একজন থাকে জুলমত খানের ছেলে, আর জাম্বুর ছেলে থাকে ইমরান। তখন ওই লোকটি বলে, কয় দেখেন, জুলমত খানের ছেলে হলো একটা আর জাম্বুর ছেলে হলো একটা, তাদেরকে যদি তোমরা আটক করতে পারো অথবা বন্দি করতে পারো, তাহলে তোমাদের সত্য কথাগুলি তাদের কাছ থেকে বের করতে পারবে এবং তোমরা অতি সহজে তোমাদের কথা এবং তোমাদের কাজ হাসিল হবে। তখন জসিম বলে, আচ্ছা তা না হবে, আমরা কেন দুইটি নিষ্পাপ ছেলেকে আমরা বন্দি করে আমাদের আমাদের বদলা নেব এবং আমার পিতৃহত্যা বদলা নেব না। আমরা জুলুমুত খানকে খুঁজে বের করব এবং জুলুমুত খানকে খুঁজে বের করার পর তাকে আমরা শাস্তি দেব। তত ক্লাব থেকে কিছু সংবাদ পায়, তখন একজন বলে, আমি জানি জুলমুত খান বর্তমান কোথায় আছে। তো জসিম বলে, কোথায় আছে? আমি জানি যে সে তার যে আস্তানা আছে সেই আস্তানা এখন বদলিয়ে অন্য একটা আস্তানে গেছে। তখন আলমগীর বলে, চলো বন্ধু আমরা সেই আস্তানে যাব। তখন তারা দুইটি পিস্তল জোগাড় করে এবং ওই লোকগুলি দেয়, তখন সেখানে যায়। যাওয়ার পর দেখে যে মঞ্জুর রাখি সেখানে তার পাহারায় আছে, আর তার মঞ্জুর রাখিকে জসিম এবং আলমগীর দুজনে ধরে নিয়ে এসে ইচ্ছা রকম মারার পর তোর মঞ্জুর রায় বলে, আমার কোনো দোষ নেই, সব জুলমুত খান করছে, জুলমুত খানের কথা মতো নেই, আমি দেলোয়ার খানকে এবং খুন করেছি এবং জাম্বুর সাথে আমার ছিল, আর সোবান খানকে ফাঁসিয়েছিলাম। তখন জসিম আলমগীর মিলে মঞ্জুর রায়কে বেঁধে রাখে, কয় তুই কথাগুলি রেকর্ড কর, তারপর তোকে ছেড়ে দেবো, এর আগে না। তো কথাগুলি রেকর্ড করার পর দেখা যায় মঞ্জুর রায়কে আর ছাড়ে না। এদিকে জাম্বু একদিন যাচ্ছিল গাড়ি করে, আর জসিম আলমগীর পিছনে গিয়ে তারা দুই দিক থেকে ঘেরাও করে এবং জাম্বুকে ধরে ফেলে। জাম্বুকে ধরার পর জাম্বুকে ইচ্ছারকম মারে। জাম্বু স্বীকার যায় যে আমি এই কাজটা করিনি এবং লিডারের কথা মতন এবং লিডারের কথা মতো কাজ করেছি, আর যদি লিডারের মতো কথা মতো কাজ না করতাম তাহলে আমাকে মেরে ফেলতো। তখন জসিম বলে, তোকে তো এখন আমি মেরে ফেলবো, কারণ তুই আমার বাপকে মেরে ফেলেছিস। তখন জসিম ইচ্ছারকম জাম্বুকে মারার পর জাম্বু পালিয়ে যেতে চায়, আর জসিম পিছন থেকে, তখন জাম্বু পালিয়ে যায় সেখান থেকে। তো পালিয়ে যাওয়ার পর জাম্বু সরাসরি চলে যায় জুলুমত খানের কাছে। তখন জুলুমত খান বলে, কি সমস্যা কি, আর মঞ্জুর রায় কোথায়? জাম্বু বলে, লিডার আপনার বিপদ আছে, কারণ দেলোয়ার খান এবং সোবান খানের সন্তানরা এখন আজ বড় হয়েছে, তারা আপনাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। তখন জুলমত খান বলে, আচ্ছা তাদের দুর্বলতা কোথায়? আমি জানি যে দেলোয়ার খানের এক ছেলে জসিম এবং সোবান খানের এক ছেলে আলমগীর, তারা দুইটি মেয়েকে ভালোবাসে, কারণ ওই মেয়েটির বাপকেও আপনি মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছিলেন। আচ্ছা একটা বুদ্ধি কর, ওই মেয়েটিকে তুলে নিয়ে আস। ওই মেয়েটিকে তুলে নেওয়ার পর তাদেরকে খবর দিবি, দেওয়ার পর তারা আসবে, তাদেরকে আমি মেরে ফেলব, তখন সব ঝামেলা শেষ। তখন ওই জাম্বু আম্মের কথা মতন দিতিকে একজনকে তুলে নিয়ে আসে। তখন তুলে নিয়ে আসার পর তখন খবর দেয় জসিম আবার আলমগীরকে। তখন খবর পাওয়ার পর তখন জসিম আলমগীর বলে, বন্ধু দিতিকে নাকি তুলে নিয়ে গেছে। তখন আলমগীর বলে, আচ্ছা আমরা তো দুজনেই একজনকে ভালোবাসি, তাহলে আমরা একজনকে উদ্ধার করি, তারপর দেখা যাক। তখন আলমগীর জসিম তারা মোটরসাইকেল করে, তারা হাতে পিস্তল নিয়ে যেখানে ধরিয়ে রেখেছিল সেখানে যায়। তখন আহমেদ শরীফ বলে, শোন আমার নাম জুলমত খান, আমি তোর বাপকে মেরেছিলাম এবং আর তোর বাপকে আমি জেলে পাঠিয়েছিলাম। তোরা আমাকে মারার জন্য তৈরি হয়ে আসছিস না, এখন তোদের আমি মেরে ফেলবো, কারণ আমি তোদের প্রেমিকাকে তুলে নিয়ে এসেছি, আর সেই প্রেমিকাকে মেরে ফেলবো এবং তোদেরকে মেরে ফেলবো, কারণ আমি যদি তোদের প্রেমিকাকে তুলে না আনতাম তাহলে তো তোদের আমি পেতাম না। তো জসিম বলে, শোন জুলমত খান না জুলমত চৌধুরী, তোকে আজ এমন শিক্ষা দেব যে শিক্ষা তুই কখনো বলতেই পারবি না। তখন এদিকে দিতে বলে, দেখো, তখন দিতে বলে আলমগীরকে, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তখন জসিমকে দিতে বলে, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। জসিম বলে, কি তুমি আমাকে ভালোবাসো না? মানে আমি তো তোমাকে ভালোবাসি। দিতে বলে, না শোনো তাহলে আজকে তো সত্য কথা বলি, আমরা দুই যমজ বোন ছিলাম,
আমার এক বোনকে আমি হারিয়ে ফেলেছি, এখনও খুঁজে পাইনি। নিশ্চয়ই জসিম তোমার যাকে ভালোবাসো সে আমার যমজ বোন। তো আলমগীর বলে, আচ্ছা দোষ, নিশ্চয়ই এটাই হতে পারে, কারণ আমি লক্ষ্য করে দেখেছিলাম এদের দুই বোনের মধ্যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটা আমি এখন খুঁজে বের করব। আর তখন যখন খুঁজে বের করতে যায়, তখন জুলমুদ চৌধুরী বলে, তোদের এই প্রেম কাহিনী বাদ দিয়ে, এই অমর সঙ্গী কাহিনী বাদ দিয়ে আমার কাজে কথা শোন। তোরা এখন মরবি, তোরা যা এই খাঁচার ভিতরে যা, তোদের খাঁচার ভিতরে রেখে আমি মারবো, আর যদি খাঁচার ভিতরে না যাস তোদের প্রেমিকাকে মেরে ফেলবো। তখন জসিম এবং আলমগীরকে খাঁচায় বন্দি করে রাখে। এমন সময় তাদের ছাড়ানোর জন্য ওই যে দিতি, তার জসিমের প্রেমিকা, সে মোটরসাইকেলে করে সে রংবাজি বেশি ধারণ করে সে বোমা পিস্তল নিয়ে তার আরেক বন্ধুকে নিয়ে এই আস্তানায় চলে আসে। এখানে শুরু হয় অ্যাকশান, মারামারি এবং ফাইট। এখানে অনেক এক পর্যায়ে জসিম এবং আলমগীর সেখান থেকে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর তারা পিস্তল দিয়ে শুরু করে গোলাগুলি, মারামারি। তো এক পর্যায়ে অনেক মারামারির পর যখন জাম্বুকে মেরে ফেলে জসিম এবং আমেশ্বর যখন পালিয়ে যেতে চায়, তখন সেই মুহূর্তে দেখা যায় এসে হাজির হয় সোবান খান এবং দিতির বাপ। তো দিতির বাপ যখন চলে আসে, তখন দিতির বাপ বলে, তুই আমাকে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছিলি। আর সোবান খান বলে, জুলমত খান, তুই শুধুমাত্র টাকার লোভে তুই আমাকে মিথ্যা খুনের দায়ে তুই আমাকে জেলে পাঠিয়েছিলি। আমি আমার বন্ধুকে খুন করি নাই, আর তুই আমারকে জেলে পাঠিয়ে 14টা বছর জেল খাটিয়ে এনেছিস, আজ তোকে রক্ষা নেই। তো সবাই মিলে মারতে থাকে। জসিম বলে, তুই আমার বাপকে মেরেছিলি। তখন আলমগীর বলে, তুই আমার বাপকে 14টা বছর জেলে খাটিয়েছিলি, আমরা কষ্ট করে মানুষ হয়েছি। তখন জসিম বলে, আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি আমি যদি আমার বাপের হত্যা বদলা না নিতে পারি আমি তোমার সামনে আসবো না, কিন্তু আজ আমি তোকে মেরে সেই হত্যার বদলা নেব। তখন এভাবেই 4জন আম্মেশ্বরকে মারতে থাকে, অর্থাৎ জুলমত চৌধুরীকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে যখন জুলমত চৌধুরী পালিয়ে যেতে চায়, তখন 4জন মিলে তাকে মেরে একেবারেই মেরে ফেলে। তখন এক পর্যায়ে আম্মের শরীফ মারা যায় এবং 4জনের মায়ের আঘাতেই সে মারা যায়। মারা যাওয়া এমন সময় অমিত হাসান এবং দেখা যায় ইমরান, তারা সবাই আসে কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পর তখন জসিম আলমগীর বোঝানোর পর তো দেখা যায় এমন সময় সে দিতি আসে, দুইজন যমজ দিতি। তখন জসিম এবং আলমগীর বলে, আচ্ছা দুই দিতি যে এখানে দাঁড়িয়ে আছে, এখন বলতো তোর কোনটা? তখন জসিম বলে, আচ্ছা বলতো তোর কোনটা সঙ্গী? তখন আলমগীর বলে, এইটা হলো আমার অমর সঙ্গী। তখন জসিম বলে, এইটা হলো আমার অমর সঙ্গী। তখন দিতে বলে, না তোমাদের ভুল হয়েছে, আমি হইলাম তোমার, আর দিতে বলে আমি হইলাম তোমার। তখন তারা দুইজনই মিলে যায়, সবাই মিলে যায়। তো তাদের অমর সঙ্গীটা তারা এক হয়ে যায়, তাদের ভালোবাসা মিলন হয়ে যায়। তো এদিকে সুমান খান এবং দিতির বাপ তাদের জসিম এবং আলমগীরের হাতে তুলে দেয়। তো তারা এবং আনোয়ারও আসে, আসার পর বলে, শাহবাজ বাবা, তোর বাপের হত্যার বদলা নিয়েছিস, আর তোমার বাপকে যে মিথ্যা খুনের দেয় 14 বছর জেল খাটিয়েছিল সে হত্যার বদলা নিতে পেরেছ, যাই তোমাদের প্রতি আমি খুশি। এখন চলো সবাই বাড়িতে চলে যাই। তখন বাড়িতে যায়, তখন দেখা যায় অমর সঙ্গী ছবি এই গল্পটা শেষ হয়। তো পরিচালক আলমগীর কুমকুম দিতিকে দিয়ে ডাবল রোলের অভিনয় করেছিলেন এই ছবিতে। এখানে ইমরান এবং অমিত হাসান অভিনয় করে। তারা মানে সামান্য কিছু অভিনয়ের জন্য অভিনয় করে, এবং নিপা মোনালিসা এবং দেখা যায় নন্দিনী অভিনয় করে। তো সবার অভিনয় এখানে 2জন মূল নায়কের চরিত্রে অভিনয় করে, আর 2জন তারা সামান্য দৃশ্য নায়ক, ছোট নায়ক হিসাবে তারা অভিনয় করে। তা এবং আলমগীর কুমকুম ছবিটাকে সুন্দর করে করার পর ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে সেই সময়। ছবিটা 1990 সালের ছবি। ছবিটা ব্যাপক ব্যবসা করে এবং পরিচালক অনেক সুনাম অর্জন করে। কারণ একটি মেয়েকে দিয়ে 2টা নায়কের বিপরীতে অভিনয় করানো একটা পরিচালকের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একটি নায়িকা 2জন নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন অমর সঙ্গী ছবিতে। এবং অভিনয় করার পর দেখা যায় দিতি একদিন বলেছিল যে, স্যার আমি 2টা নায়িকার সাথে একই কাজ করতেছি, কিন্তু আমার অনেক পরিশ্রম হচ্ছে, কারণ এখানে মেকআপ দিতে হয়, আবার অন্য একটা মেকআপ দিতে হয়।
এভাবে কাজ করতে কষ্ট হচ্ছে। তখন আলমগীর কুমকুম বলেছিল, দেখো আমি আরেকটা নায়িকা নিতে পারতাম কিন্তু গল্পটা মিলবে না এবং গল্পটা মিলে না, এই কারণে তোমাকে আমি ডাবল রোল দিয়ে এই ছবিটা আমি অভিনয় করাতে তোমাকে রাজি করেছি এবং ছবিটা তোমার দেখো, এই ছবির মাধ্যমে তুমি অনেকটা সফলতা পাবে। কারণ তোমার বয়স কম কিন্তু নায়ক দুইটা যে আছে আলমগীর এবং জসিম তাদের সিনিয়র, এবং সিনিয়র নায়কদের সাথে তোমার কাজ করলে তোমার অভিজ্ঞতা বাড়বে এবং তোমার জ্ঞান বুদ্ধি বাড়বে এবং তোমার অভিনয়ের দক্ষতাও বাড়বে। তো জসিম একদিন বলেছিল, শোনো তুমি যে আমার সাথে কাজ করতেছো অথবা আলমগীর ভাইয়ের সাথে কাজ করতেছো, এটা তোমার এক পর্যায়ে সৌভাগ্য, কারণ আমরা তোমাদের কাছ থেকে বয়স অনেক বড় এবং তুমি আমাদের সাথে কাজ করতেছো, এটা তোমার জন্য ভালোই এবং তোমার কেরিয়ারও ভালো হবে। কারণ তুমি আমাদের সম্মান করে এই কাজটি করতেছো, তুমি না করলেও পারতে। কারণ তুমি যাদের সাথে এখন বর্তমানে অভিনয় করো, যেমন সোহেল চৌধুরীর সাথে করো, কাঞ্চনের সাথে করো, জাফর ইকবালের সাথে করো, কিন্তু এখন তুমি আমরা দুইজনের সাথেই, আমরা দুজনেই সিনিয়র, তাদের কাছ থেকে আমরা সিনিয়র, তুমি যে আমাদের সাথে কাজ করতেছো এটা তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তো পরিচালকের কথা বলেছিল, তোমাকেও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের দুইজন নায়িকার সাথেই একজন নায়িকা অভিনয় করতেছে, অভিনয় করার পর এবং খুশি, এবং ছবিটা মুক্তির পর ছবিটা সফলতা পায় এবং সবাই খুশি হয় এবং সবাই আনন্দ করে।